যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, তাতে তার নামটা হচ্ছে এক হাতে টাকা দিন আর এক হাতে চাকরি নিন। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার এটা বলতে খুব লজ্জা করছে যে আজকে আমাদের রাজ্যে যেখানেই এই নিয়োগ সংক্রান্ত বিষয় আসছে সেখানে দুর্নীতি এই পর্যায়ে চলে গেছে। এটা একটা শুধুমাত্র এক্সাম্পল। ফলে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে 16 তারিখ এবং 17 তারিখ দুদিন পরীক্ষা ছিল। প্রত্যেক দিন পরীক্ষার 1-1.5 ঘন্টা আগে সেদিনকের যে প্রশ্নপত্র সেটা লিক হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। ফলে এটা বুঝে নিতে অসুবিধা নেই যে টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে এবং তাদেরকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হচ্ছে। ফলে যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা এইখানে আরও কম্পিট করতে বসেছে, তাদের সঙ্গে তারা স্বচ্ছতার সঙ্গে যে নিয়োগ প্রক্রিয়ায় আশা করে তা থেকে বঞ্চিত হচ্ছে। খুব স্বাভাবিক কারণেই তারা কোর্টে এসছে এবং তার প্রেক্ষিতেই আদালত নির্দেশ দিয়েছে যে এই পরীক্ষা বাতিল হওয়া উচিত, প্রাইমা ফেসি অবজারভেশন। ফলে আপাতত এই পরীক্ষা পদ্ধতি নিয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, স্টে দেওয়া হয়েছে। আর এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় 60খানা এফআইআর হয়েছে রাজ্য সরকারের রিপোর্টে। সেটা আমরাও বেশ কিছু এফআইআর কোর্টকে দাখিল করেছি। ফলে কোর্ট ডিআইজি সিআইডিকে নির্দেশ দিয়েছে টু ইনভেস্টিগেট। যদিও আমরা এখনই এই আত্মবিশ্বাস রাখতে পারছি না যে তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, তদন্ত করতে পারবে, সেটা আমরা সেই অ্যাপ্রিহেনশান আমরা কোর্টের কাছে প্রকাশ করেছি। কিন্তু কোর্ট যেহেতু ওদেরকে রিপোর্ট ফাইল করতে বলেছে, আমরা দেখতে চাই যে কী রিপোর্ট ওরা দেয়, কতটা চাপের মুখে নথি স্বীকার করে আর কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারে। তবে এই কথা বলতে অস্বীকার নেই যে পাবলিক সার্ভিস কমিশন একটা সাংবিধানিক বডি, যাদের নিরপেক্ষভাবে এই নিয়োগ প্রক্রিয়া করার কথা। সংবিধান যখন রচনা হয়েছিল তখন এই আত্মবিশ্বাস রাখা হয়েছিল, এই বিশ্বাস রাখা হয়েছিল এই অথরিটির উপরে, যাতে কোনো রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না হয় এই নিয়োগের ক্ষেত্রে। আমি এই প্রসঙ্গে আসছিলাম, এই যে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এই প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছিল ফুড এসআই পরীক্ষায়, তো বারবার আমরা দেখেছি যে রাজ্যের পুলিশ মন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারবার পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সব ক্ষেত্রে আমরা দেখেছি সিবিআই তদন্তের জন্য একটা দাবি করেছে যে একটা ভিক্টিম তারা। তো তাহলে এখানে কি সিআইডি তদন্তের ক্ষেত্রে কি ভরসা করতে পারবেন যারা এই অভিযোগটা করেছে? না, সিআইডি বলুন, সিবিআই বলুন, এদের প্রত্যেকের নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। কিন্তু সিআইডি বলুন, সিবিআই বলুন, প্রত্যেকেই এরা এখনও পর্যন্ত আমার মনে হয়নি যে মানুষের সেই আত্মবিশ্বাস ফেরোতে পেরেছে, যেখানে যে তদন্তের মাধ্যমে সঠিক যারা, তাহলে তো এখন যারা এই রাজ্যের চিফ মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জিরা সবাই জেলে যেত যদি সিবিআইও সঠিক পদ্ধতিতে আগাতো, যদি ইনফ্লুয়েন্স না হতো। সেখানেও তৃণমূলের সঙ্গে বিজেপির যে বোঝাপড়া, সেই বোঝাপড়া চলছে, এটা নতুন কোনো ঘটনা নয়। ফলে ডিআইজি সিআইডিকে নির্দেশ দিয়েছে আর আদালতকে রিপোর্ট ফাইল করতে বলেছে। আশা করা যায় যখন আদালত পর্যবেক্ষণের এটা হচ্ছে তখন তারা চেষ্টা করবে অ্যাটলিস্ট খানিকটা নিরপেক্ষভাবে করতে। যদি না করেন তাহলে পরবর্তীকালে আমাদের অন্য প্রার্থনা রাখতে হবে কোর্টের কাছে যে তদন্ত আরও যাতে সিআইডি কাছ থেকে ট্রান্সফার করে আরও কোনো ইন্ডিপেন্ডেন্ট বডিকে বা একটা কমিটি ফর্ম করে কোনো একটা সিট গঠন করে তার কাছে দেওয়া যায় কিনা। হাইকোর্ট দেখা যাচ্ছে একের পর এক এই নিয়োগ নিয়ে যে রায়গুলো, যাকে বলে একেবারে ঐতিহাসিক রায়, যদি গতকালের কথাই বলি, একবারে এক রায়ে প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। এই নিয়ে কী প্রতিক্রিয়া? খুবই দুর্ভাগ্যজনক। বিগত 2011 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত সেই অর্থে রিক্রুটমেন্ট বলতে গেলে 2016 সালের এই রিক্রুটমেন্ট, মানে প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি সব দেখতে গেলে। আর এই পরীক্ষায় প্রচুর যোগ্য প্রার্থীরাও বসছেন, তারা একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তারা চাকরি পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই কিছু জোচ্চোর এদের এই যে এই ধরনের দুর্নীতির কারণে যারা যোগ্য প্রার্থী তাদেরও চাকরি হারাতে হলো। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। তাদের একটা জীবন তৈরি হয়েছে, তাদের একটা সংসার আছে, সেই সময় তাদের যে এই ধরনের অর্ডারের সম্মুখীন হতে হচ্ছে, তার জন্যে যিনি দায়ী তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে বলা উচিত যে আমাদেরকে কম্পেনসেট করতে হবে। এরকম আমরা অনেক ইনস্ট্যান্স দেখেছি যে যারা যাদের দুর্নীতির কারণে এই চাকরি গেছে, তাদেরকে উচিত
কম্পেনসেট করা এদের প্রত্যেকের জীবনের। এই দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। এই দায় যারা এই মমতা ব্যানার্জির সঙ্গে আরও যারা দুর্নীতি যুক্ত ছিলেন তাদেরকে নিতে হবে, এবং এদের সকলকে এই 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 10 বছরের যে জীবন, এই জীবন ফেরত দিতে হবে উইথ কম্পেনসেশন, যাতে বাকি যে জীবনটা ওদের কাছে পড়ে আছে সেই জীবনটা নিশ্চিত করা যায়, যেভাবে ওর জীবন কাটাচ্ছিল সেভাবে যাতে কাটাতে পারে। মমতা ব্যানার্জি বলছেন এই রায় বেআইনি, তিনি সুপ্রিম কোর্টে যাবেন চ্যালেঞ্জ করে এই রায়। মমতা ব্যানার্জি কথার উত্তর দেওয়ার বিশেষ প্রয়োজন আছে বলে মনে হয় না, তবে রায় দিয়ে যে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারে, চ্যালেঞ্জ করতে পারে। সুপ্রিম কোর্ট কোনো না কোনো রায় দেবে তার প্রেক্ষিতে। যাই হোক, আজকে এই যে দুর্নীতিটা হয়েছে এই ব্যাপারে পশ্চিমবঙ্গবাসী সকলেই নিশ্চিত, কিন্তু যেটা নিয়ে আক্ষেপ যে দুর্নীতির কারণে একটা অংশের ছেলেমেয়ে তারা বঞ্চিত হলো, এবং রাজ্য সরকার চাইলে বারবার আদালত জানতে চেয়েছে, বলতে পারতো যে এই অংশটা তারা দুর্নীতির ফলেই চাকরিতে গেছে আর এই অংশটা দুর্নীতি করেনি। এইটা যারা করতে পারতো, সেই রাজ্য সরকার, সেই স্কুল সার্ভিস কমিশন, তারা এগিয়ে আসেনি। তারা সৎভাবে এগিয়ে এসে যদি আদালতের কাছে তাদের বক্তব্য পেশ করতো এবং এই বিষয়টাকে পরিচ্ছন্ন করত, তাহলে আদালতের পক্ষেও সুবিধা হতো সেগ্রিগেট করে তাদের অ্যাপয়েন্টমেন্টকে ক্যান্সেল করে বাকিদের অ্যাপয়েন্টমেন্টকে সেফ রাখা। মমতা ব্যানার্জি বিচারপতিদের দিকেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে এই যে টাকা ফেরত দেওয়ার কথা বলছে একবারে 12% সুদে, আপনাদেরকে টাকা ফেরত দিতে বললে পারবেন? এই যে সরকারের টাকায় আপনারা স্যালারি পান, এইরকমভাবেও কিন্তু আক্রমণ করেছেন এবং বলেছেন কি করবেন, আমাকে জেলে ভরবেন, জেলে ভরুন, এই সকল শব্দবন্ধনীয় ব্যবহার করেছেন। আদালত সম্পর্কে মমতা ব্যানার্জি যা বলেছেন তা আদালত অবমাননার শামিল। এই ধরনের ক্ষেত্রে আদালত পারে কগনিজেন্স নিয়ে ক্রিমিনাল কন্টেম্পট রুল ইস্যু করতে। এই বিষয়টা ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ পেয়েছে, নিশ্চয়ই জাজেদের কানেও যাবে, তারাও জানতে পারবেন। আমরা আশা করব তারাও সঠিক পদক্ষেপ নেবেন। মমতা ব্যানার্জির কি মানে আদালত অবমাননার দায়ে এতে বলতে পারছেন কোনো শাস্তি হতে পারে? আমি তো বললাম এটা ক্রিমিনাল কন্টেম্পট হয়েছে। জজ সম্পর্কে, আদালত সম্পর্কে এই ধরনের কথা বলা, যিনি সংবিধানের ওথ নিয়ে একটা রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তিনি আইন মেনে এই শাসন পরিচালনা করবেন এটা স্বীকার করেছেন। আদালত এই সংবিধানেরই একটি অংশ। যদি মুখ্যমন্ত্রী নিচে একটা মঞ্চ থেকে ঘোষণা করেন আদালত এই করছেন, তাহলে সাধারণ মানুষেরকে বার্তা দেওয়া হয় যে আদালতের উপরে ভরসা রাখবেন না। যারা আইনের শাসনের বিশ্বাস রেখেছেন সংবিধানের শপথ নিয়ে, তারা যখন এই ধরনের কথা বলেন তখন একটা অরাজকতা তৈরি হয়, একটা অ্যানার্কি তৈরি হয়। এটা কখনোই করতে পারেন না। আর এর বাইরে যেটা বললাম যে অবশ্যই তিনি আদালতে অবমাননা করেছেন, তার জন্য তার জেল হওয়া উচিত। মমতা ব্যানার্জি নিজেই বলছেন আমি জেলে যেতে প্রস্তুত। তিনি তো এগুলো ভাষণ দেন, আর ভাষণ দেন মানুষকে মিসলিড করার জন্যে। কিন্তু পশ্চিমবঙ্গবাসী এই দীর্ঘদিন তার অভিজ্ঞতা থেকে তারা এখন বুঝে নিয়েছেন যে উনি যা বলেন তার মধ্যে সত্যতার সঙ্গে সম্পর্ক খুবই কম, তার সঙ্গে বাস্তবের সম্পর্ক খুবই কম। ফলে উনি কি বলছেন আমার মনে হয় না পশ্চিমবঙ্গবাসী তাতে খুব বেশি কর্ণপাত করবেন। ফলে তার কথায় খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকারও নেই, আর তার কথা রেসপন্ড করারও দরকার নেই।